হাই এভরিওয়ান, ওয়েলকাম টু WBCS জার্নি। আজকে থেকে আমরা একটা ডিসাইড করলাম যে কৃষ্ণা রেড্ডি যে হিস্ট্রিতে কৃষ্ণা রেড্ডির যে বুকটা আছে ওতে যে MCQগুলো সবসময় বলা হয় যে WBCS এর জন্য স্পেশালি কৃষ্ণা রেড্ডির MCQগুলো অন্তত প্র্যাকটিস করে রাখা দরকার। কজ কৃষ্ণা রেড্ডির বুকটা অনেক বেশি ডিটেলসে আর অনেক মোটা, সবার পক্ষে পুরোটা পড়ে ওঠা পসিবল হয় না। সো সেই জন্য বলা হয় যে এটা যদি MCQগুলো ওর থেকে প্র্যাকটিস করে রাখা হয় অনেক বেশি হেল্প হয়। বাট আমি পার্সোনালি নেটে সার্চ করে সেরকমভাবে কৃষ্ণা রেড্ডির MCQ এর কোনো ভিডিও আমি সেরকমভাবে দেখিনি, আর পিডিএফও কোনো দিন পাইনি। সো আমি ডিসাইড করলাম, কেননা আমি যদি এটার ওপর ভিডিও বানাই হয়তো তোমাদের অনেক বেশি হেল্প হবে। সো অনেকেরই এটা খুব দরকার। সো তোমরা যদি পারো এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। তোমাদেরকে আগেও বলেছি, বাট তোমরা কেউ শেয়ার করো না। সো প্লিজ ভিডিও শেয়ার করে দিও। আর আরেকটা কথা, তোমাদের লাইক করতে কি অন্য কোথাও যেতে হয় নাকি খুব কষ্ট করতে হয়? তোমরা যারা ভিডিওটা দেখো প্লিজ একটা লাইক করে দিও, নিচেই তো লাইক বাটন থাকে, তো প্লিজ একটু লাইক করে দিও। নাকি তোমাদের লাইক হয় না? যদি আমার কোনো ইমপ্রুভ করতে হয় সেটাও প্লিজ তোমরা বলো। তোমরা যদি কিছু না বলো অথচ লাইক না করে চলে যাও, আমি তো বুঝতে পারবো না আমার কি ইমপ্রুভ করার দরকার। সো যা প্রবলেম সব কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। অ্যান্ড বাই দ্য ওয়ে, আমি আজকে সকাল 6টার সময় উঠে ভিডিও রেকর্ড করছি। সো কিছু তো আমার যেরকম কর্তব্য আছে তোমাদেরও তো কিছু কর্তব্য আছে, লাইক করা বা ভিডিও শেয়ার করা। বুঝতেই পারছো এই টাইমে ভিডিও রেকর্ড করা কতটা টাফ। সো চলো আজকে স্টার্ট করি। কি বলছে, আমি ডেলি 15টা করে কোশ্চেন আনবো, দু একদিন হয়তো গ্যাপ যাবে মাঝে। তো 15টা করে কোশ্চেন নিয়ে আসবো। কোশ্চেনগুলো কিছু কিছু ছোটো ছোটোই কোশ্চেন, বাট বাকিগুলো হচ্ছে বড়। আর কোশ্চেনগুলো কিছু টাফও আছে, মানে যেগুলোর মানে বুঝতেই অনেকটা টাফ ব্যাপার হয়ে যায় অনেকের। সো এই জন্য আমি প্রত্যেকটা কোশ্চেনের মানে বাংলাতেও বলে দেবো। সো ভিডিওটা সেই জন্য হয়তো একটু বড় হতে পারে। তো চলো স্টার্ট করা যাক। আচ্ছা, 1 নম্বরে আমি শুরু করছি ফার্স্টে ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগলের ফার্স্ট ফেজের যে কোশ্চেনগুলো থেকে। আমি ফার্স্টে ভাবছি ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগলটা শেষ করে দিই। কজ এটা এই কারণে আমি শেষ করছি, সামনে WBCS এর তো তাও একটু দেরি আছে, বাট ICDS এর মেন্স পরীক্ষা সামনেই আছে। সো ওখানেও ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগলটা স্পেশালি খুব দরকার। যদি ওই এর কেউ দেখো এই ভিডিও, তারও হেল্পফুল হয়ে যাবে। আর WBCSও ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে। সো সেই জন্য আমরা ফার্স্টে ফ্রিডম স্ট্রাগল থেকে স্টার্ট করব। তো 1 নম্বর যে কোশ্চেনটা ছিল সেটা না পরে চলে গেছে। সো ওটা পরে দেখব, আগে যেটা আমার সামনে আসছে সেটা সলভ করে নিই আমরা। বলছে কি যে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য বেঙ্গলি মান্থলি newspaper founded and edited by বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি in 1873। বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি 1873-এ যে বাংলা মাসিক পত্রিকাটা ফাউন্ড করেছিল, আর উনি তার সম্পাদনাও করতেন, তো সেই পত্রিকাটার নাম কি? হোপ এই কোশ্চেনের অ্যান্সার অন্তত তোমরা সবাই জানো। এটা হচ্ছে বঙ্গদর্শন। বঙ্গদর্শন ওয়াজ দ্য বেঙ্গলি মান্থলি ফাউন্ডেড অ্যান্ড এডিটেড বাই বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি ইন 1873। তাহলে মনে রাখবে যে বঙ্গদর্শন কত সালে ফার্স্ট ফাউন্ড হয়েছিল, সেটা হচ্ছে 1873 সালে। আর কোশ্চেন ঘুরিয়েও দিতে পারে যে বঙ্গদর্শন কে ফাউন্ড করেছিল বা কে এডিট করেছিল, সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। যেহেতু বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি, সো কোশ্চেনটা অবভিয়াসলি ইম্পর্টেন্ট হয়ে যায়। নেক্সট কোশ্চেন কি বলছে, হু ওয়াজ দ্য সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া অ্যাট দ্য টাইম অফ দ্য ফাউন্ডেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? এটার মানে হচ্ছে যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যখন প্রতিষ্ঠা হয়, এই প্রতিষ্ঠার সময়ে ভারতের সেক্রেটারি অফ স্টেট কে ছিল? সেক্রেটারি অফ স্টেট কে ছিল এখানে? এই অ্যান্সার হয়ে যাবে লর্ড ক্রস। প্রচুর কোশ্চেন আছে জানি যেগুলো তোমরা জানো না, এগুলো খুব কম আর কি এই টাইপসের কোশ্চেন আসে, বাট আসতেই পারে, যেভাবে ট্রেন্ড চেঞ্জ হচ্ছে কোশ্চেনের, সো আসতেই পারে। তাহলে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের সেক্রেটারি অফ স্টেট কে ছিল? সেটা হচ্ছে লর্ড ক্রস। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই।
নেক্সট বলছে হু অ্যামাং দ্য ফলোয়িং ডিড নট অ্যাটেন্ড দ্য ফার্স্ট সেশন অফ দ্য কংগ্রেস অ্যাট বোম্বে। এদের মধ্যে মানে এই যে চারটে অপশন দিয়েছে এদের মধ্যে কে বোম্বেতে কংগ্রেসের ফার্স্ট সেশন অ্যাটেন্ড করেনি? তো এদের মধ্যে কে হবে অ্যান্সার? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এই কোশ্চেনটা অনেক এক্সামে এসেছে, আমার চোখে পড়েছে। তো এটার অ্যান্সার হয়ে যাবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তো এই সাথে সাথে আমাদের তাহলে জেনে রাখা দরকার যে এই যে ফার্স্ট সেশন অফ দ্য কংগ্রেস অ্যাট বোম্বেতে কোথায় হয়েছিল এক্স্যাক্টলি, মানে এক্স্যাক্ট জায়গাটা আর কতজন তাতে অংশগ্রহণ করেছিল, মানে কতজন ডেলিগেট ছিল, সেইটা তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আর একটা কথা আমাকে একজন কমেন্ট করে বলেছিল যে লাইভ ক্লাস নিলে খুব ভালো হয়। তো লাইভ ক্লাস নেব অবভিয়াসলি, তোমরা বলেছো এটাই অনেক বড় ব্যাপার, তো আমি কিছুদিন পরে নেব, ইমিডিয়েটলি না। সো এখন আপাতত এইটা নিয়ে এইভাবেই ক্লাস করো, কিছুদিন পরে আমি লাইভ ক্লাস নেব অবশ্যই। নেক্সট কোশ্চেন হচ্ছে কি, হু অ্যামাং দ্য ফলোয়িং ভাইসরয়েস বিকেম আ ভিকটিম অফ ওয়ান অফ দ্য কনভিক্টস ডিউরিং হিজ ভিজিট টু দ্য আন্দামানস। কোন ভাইসরয় একজন মানে মারা যায় বা ভিকটিম হয় একটা ঝামেলায়, যেটা আন্দামানে হয়েছিল, মানে যে যখন আন্দামানে ভিজিট করতে গিয়েছিল। তো সেটার অ্যান্সার কি হয়ে যাবে? এই কোশ্চেনটা ডাব্লিউবিসিএসেও এসেছে, অন্য এক্সামেও এসেছে। এটার অ্যান্সার হয়ে যাবে কি? লর্ড মেয়ো। এবার বলো যে লর্ড মেয়োকে মেরেছিল কে? এটাও কোশ্চেন আছে অনেক এক্সামে। সো লর্ড মেয়োকে মেরেছিল কে এক্স্যাক্ট, সেইটা কমেন্ট সেকশনে কমেন্ট করো। নেক্সট কোশ্চেন হচ্ছে কি, অমৃতবাজার পত্রিকা ওয়াজ এখানে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটসমেন্টস ইজ ইনকারেক্ট, এর মধ্যে কোনটা সঠিক নয়? তাহলে প্রত্যেকটা স্টেটমেন্ট আগে আমরা পড়ে মানে বুঝবো। বলছে কি, অমৃতবাজার পত্রিকা ওয়াজ অরিজিনালি আ বেঙ্গলি পেপার বাট বিকেম আ ফুল ফ্লেজড ইংলিশ পেপার ইন 1878 ইন অর্ডার টু সার্কামভ্যালেন্ট দ্য ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। এটার মানে বলতে চাইছে কি, অমৃতবাজার পত্রিকা মানে যখন ফার্স্ট আর কি ফাউন্ড হয়েছিল, তো অরিজিনালি এটা ছিল একটা বাংলা নিউজ পেপার, বাট 1878 সালে এটা একটা ইংলিশ নিউজ পেপারে পরিণত হয়। কেন হয়? সেটা হচ্ছে ভার্নাকুলার প্রেস অ্যাক্টকে সার্কামভ্যালেন্ট করার জন্য। সার্কামভ্যালেন্ট করা মানে প্রতারণা করা, মানে বলতে চাইছে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট যেটা বলেছিল, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কী বলেছিল সেটা তোমরা যদি কেউ জানো কমেন্ট সেকশনে কমেন্ট করবে, দেখি তোমরা এটা সম্পর্কে কী জানো। তো ভার্নাকুলার প্রেস অ্যাক্ট যেটা বলেছিল সেইটা যাতে তাদের চোখে যাতে ফাঁকি দেওয়া যায় এক্স্যাক্টলি, তো সেই জন্য এটাকে হচ্ছে ইংলিশ নিউজ পেপার পরিণত হয় 1878 সালে। তো এটা একটা স্টেটমেন্ট গেল। দ্বিতীয় স্টেটমেন্ট হচ্ছে হিন্দু ওয়াজ ফাউন্ডেড বাই জিএস আয়ার অ্যান্ড ভৈরা রাঘবাচারী। তো হিন্দু পত্রিকা এই দুজনের দ্বারা ফাউন্ড হয়েছিল। আর একটা হচ্ছে সঞ্জীবনী স্টার্টেড ইন 1883 ওয়াজ আ মারাঠি পেপার। এটা একটা স্টেটমেন্ট, এটার মানে তো বুঝেছো। বোম্বে টাইমস বিকেম দ্য টাইমস অফ ইন্ডিয়া ইন 1861, এটা আর একটা স্টেটমেন্ট। এর মধ্যে বলো কোনটা ইনকারেক্ট স্টেটমেন্ট? এর মধ্যে আমরা কি জানি, অমৃতবাজার পত্রিকা বেঙ্গলি পেপার ছিল, ইংলিশ পেপার 1878 হয় ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে করার জন্য, এটা তো ট্রু। নেক্সট কি বলছে, হিন্দু ওয়াজ ফাউন্ডেড বাই জিএস আয়ার অ্যান্ড বৈরাগাবাচারী, এটাও ট্রু। নেক্সট বলছে যে সঞ্জীবনী স্টার্টেড ইন 1883 ওয়াজ আ মারাঠি পেপার, এটা কি ট্রু? সঞ্জীবনী সম্পর্কে তোমরা কি জানো? এটা তো ট্রু হবে না। আর বোম্বে টাইমস বিকেম দ্য টাইমস অফ ইন্ডিয়া ইন 1861, এটা তো ট্রু। তো সঞ্জীবনীর ব্যাপারে কত সালে হয়েছে, এটা কি পেপার ছিল, কে করেছিল, এই ব্যাপারগুলো কমেন্ট সেকশনে কমেন্ট করো। আমি যদি বলে দিই তাহলে তোমাদের অনেক সময় বললে শুনলে ভুলে গেলে, বাট এটা যদি কেউ জানো সে বলো, বা যে জানো না সে যদি সার্চ করে যদি তোমরা লেখো তাতে দেখবে তোমাদের মনে থাকবে। তো ওই জন্য এর সম্পর্কে যেটা সেটা তোমরা আমাকে বলবে।
সো এটার অ্যান্সার হয়ে গেল সঞ্জীবনী। নেক্সট কোশ্চেন কি আসছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ নট ট্রু, এর মধ্যে কোন স্টেটমেন্টটা ট্রু নয়, সেটা হচ্ছে কেশরী, মারাঠা ডেলি and the Maharatto and English Weekly were edited by Agarkar and Professor Kelkar respectively before Tilak became their editor. বলতে চাইছে যে কেশরী আর মহারাত্ত এডিট করতো কারা, মানে সম্পাদনা করতো কারা, আগারকার অ্যান্ড প্রফেসর কেলকার যথাক্রমে, তিলক এদের এডিটার হওয়ার আগে ওই আগারকার আর কেলকার হচ্ছে এগুলো এডিট করতো, এটা একটা স্টেটমেন্ট। নেক্সট স্টেটমেন্ট কি বলছে, হরিশচন্দ্র মুখার্জি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইন্ডিয়ান এডিটার্স অফ দ্য 19th সেঞ্চুরি, মানে 19 শতকের একজন মহান ইন্ডিয়ান সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখার্জি, ওয়াজ দ্য এডিটার অফ দ্য হিন্দু প্যাট্রিয়ট ফর আ লং টাইম, মানে তিনি হিন্দু প্যাট্রিয়টের এডিটার ছিল অনেক সময়ের জন্য। এইটা একটা তোমার বলেছে স্টেটমেন্ট। নেক্সট বলছে কি, রবার্ট নাইট ওয়ান অফ দ্য ফিউ ইংলিশ জার্নালিস্ট হু হ্যাড সিম্প্যাথি ফর ইন্ডিয়ান কজ ওয়াজ কল্ড দ্য বায়ার্ড অফ ইন্ডিয়া বাই দ্য ইন্ডিয়ান প্রেস। তো এটা বায়ার্ড অফ ইন্ডিয়া কাকে বলা হতো, রবার্ট নাইটকে। তো এটা একটা হচ্ছে তোমার এটা একটা অপশান। দেন বলছে দ্য বেঙ্গলি ওয়াজ ফাউন্ডেড বাই সুরেন্দ্রনাথ ব্যানার্জি, এটা একটা স্টেটমেন্ট। এর চারটে স্টেটমেন্টের মধ্যে তোমরা বলবে যে কোনটা বা কোনগুলো কারেক্ট নয়। এর অপশান কোথায় গেল, এক মিনিট, সরি, এগুলোই তো অপশান, আমি ভেবেছি ওই 1 2 3 এরকম আলাদাভাবে কিছু আছে কিনা। তো এর মধ্যে কোনটা কারেক্ট নয়, তো এর মধ্যে কোনটা কারেক্ট নয় হবে, অ্যান্সার হয়ে যাবে কি ডি, দ্য বেঙ্গলি ওয়াজ ফাউন্ডেড বাই সুরেন্দ্রনাথ ব্যানার্জি, এটা ট্রু নয়, বাকিগুলো সব ট্রু। আমি আর আলাদা করে পড়ছি না, বাকিগুলো তোমরা একবার দেখে নেবে ভালো করে, তাহলে ওখান থেকেও তোমরা যেরকম বায়ার্ড অফ ইন্ডিয়া কে, রবার্ট নাইট, তারপর বাকি সমস্ত ব্যাপার, কেশরী মহারাত্ত এডিট করতো কারা, কেশরী আগারকার আর মহারাত্ত হচ্ছে প্রফেসর কেলকার। তো এইগুলো হচ্ছে তোমরা জানতে পারবে। ট্রু না হচ্ছে বেঙ্গলি ওয়াজ ফাউন্ডেড বাই সুরেন্দ্রনাথ ব্যানার্জি, বাট তাহলে ফাউন্ডেড বাই হু, সুরেন্দ্রনাথ ব্যানার্জি নয়, তাহলে অন্য কে, সেটা তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আচ্ছা, আমি তোমাদের যে কোশ্চেন দেই, ভূগোলেও দেখছিলাম যে কোশ্চেন দেই, সব কোশ্চেনের অ্যান্সার কিন্তু তোমরা দাও না, কেন? পারো না নাকি ইচ্ছা করে বেশি খাটনির ভয়ে দাও না? সব কোশ্চেনের অ্যান্সার দেবে। নেক্সট কোশ্চেন কি বলছে আমাদেরকে, যে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ নট অ্যান অবজেক্টিভ অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়েন ইট ওয়াজ ফাউন্ডেড, এর মধ্যে কোনগুলো বা কোনটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কোনো উদ্দেশ্য বা অবজেক্টিভ ছিল না যখন এটা ফার্স্ট গঠন হয়েছিল। তো অ্যাটেনমেন্ট অফ কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স ফ্রম দ্য ব্রিটিশ, মানে বলতে চাইছে যে ব্রিটিশদের থেকে সম্পূর্ণ স্বাধীনতা পাওয়ার, যেটা এইটা ওদের উদ্দেশ্য ছিল না, নাকি প্রমোশন অফ কর্ডিয়াল রিলেশনস অ্যামং দ্য ন্যাশনালিস্ট ওয়ার্কার্স ফ্রম ডিফারেন্ট পার্টস অফ দ্য কান্ট্রি, মানে ভারতের মানে দেশের বিভিন্ন প্রান্তে যে সমস্ত ন্যাশনালিস্ট ওয়ার্কাররা কাজ করতো ভারতের জাতীয়তাবাদের এতে, তো সেই সমস্ত ন্যাশনালিস্ট ওয়ার্কারদের মধ্যে একটা আন্তরিক সম্পর্ক তৈরি উদ্দেশ্য ছিল না, মানে আমি বলছি, কোশ্চেন করছি যে ছিল না কি, কর্ডিয়াল রিলেশন মানে আন্তরিক সম্পর্ক। নেক্সট বলছে ডেভেলপমেন্ট অ্যান্ড কনসলিডেশন অফ দ্য ফিলিং অফ ন্যাশনাল ইউনিটি, মানে জাতীয় যে একতা বা ঐক্যতা, এই যে ফিলিংটার ডেভেলপমেন্ট, এটা একটা অবজেক্টিভ ছিল কি ছিল না আর কি জিজ্ঞেস করছে। ফর্মুলেশন অফ দ্য পপুলার ডিম্যান্ডস অ্যান্ড দেয়ার প্রেজেন্টেশন বিফোর দ্য ব্রিটিশ গভর্নমেন্ট, মানে ব্রিটিশ গভর্নমেন্টের সামনে বিভিন্ন
মানে সবার যেটা দরকার সেরকম ডিম্যান্ড প্রেজেন্ট করা, এইটা তাদের অবজেক্টিভ ছিল কি ছিল না। তো এর মধ্যে অপশানে যেগুলো আছে অ্যান্সার কি হবে, মানে কোনটা ট্রু হবে, কোনটা ওদের অবজেক্টিভ ছিল না, এর অ্যান্সার হয়ে যাবে কি অ্যাটেনমেন্ট অফ কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স ফ্রম দ্য ব্রিটিশ। মানে ব্রিটিশদের থেকে সম্পূর্ণ স্বাধীনতা পাওয়ার কোনো ব্যাপার তাদের ছিল না। তারা তখন ভাবতো যে যেরকম তারা রিকোয়েস্ট করায় বিলিভ করতো, মানে তাদের যেটা ডিম্যান্ড, গোটা দেশের যে ডিম্যান্ড সেইটা তারা ওদের সামনে রিপ্রেজেন্ট করবে। এবং ভারতের বিভিন্ন প্রান্তে ন্যাশনালিস্ট ওয়ার্কারদের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা, সেটা একটা ভালো ব্যাপার, জাতীয় ঐক্য তারা এই কারণে প্রতিষ্ঠা করেছিল। বাট তারা এইটা কখনোই চায়নি ফার্স্টের দিকে যে ব্রিটিশদের থেকে সম্পূর্ণ স্বাধীন হয়ে যাবে। সো এইটা তাদের অবজেক্টিভ ছিল না ওয়েন ইট ওয়াজ ফাউন্ডেড। ওকে, নেক্সট কি বলছে, নেক্সট বলছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অর আর ট্রু। এখানে এই তিনটে রয়েছে, পরে আবার রয়েছে, তো এর মধ্যে কোনটা ট্রু। বিফোর 1857 দ্য ব্রিটিশ while conquering India treated it as one nation। মানে 1857 পূর্বে ব্রিটিশরা যখন ভারতকে আর কি মানে বিজয় করা বা একটা দখল করা ব্যাপার, তো তখন হচ্ছে তারা কি ইন্ডিয়াকে ট্রিট করতো একটা জাতি হিসেবে, মানে একটা নেশন হিসেবে। দেন বলছে দ্য ব্রিটিশ জাস্টিফাইড দেয়ার কনকেস্ট অফ ইন্ডিয়া অন দ্য প্রিটেক্সট অফ বেনিফিটিং ইটস পিপল। ব্রিটিশরা মানে এই যে ভারত যে কনকেস্ট করেছিল বা দখল করেছিল, তো এইটাকে তারা কি এতে আর কি এইটার একটা অজুহাত বা একটা যুক্তি কি হেতে দিয়েছিল, সেটা ভারতের জনসাধারণকে মানে এদেরই লাভের জন্য তারা এটা দখল করছে এরকমই বলেছিল, এইটা একটা স্টেটমেন্ট। দেন বলছে আফটার 1857 অলসো দে কন্টিনিউড টু ট্রিট ইন্ডিয়া অ্যাজ ওয়ান নেশন বিকজ দে ফাউন্ড ইট ইউজফুল টু ডু সো। মানে 1857 সালের পরে তারা হচ্ছে ভারতকে একটা তখনও ভারতকে একটা নেশন হিসেবে ট্রিট করে, কজ তাদের মনে হয় যে এটা করার তাদের পক্ষে বেটার হবে। দেন বলছে আফটার 1857 দে পারসিউড দ্য পলিসি অফ ডিভাইডিং ইন্ডিয়ান্স উইথ লেস ফিগার। 1857 সালের পরে তারা ইন্ডিয়ানদেরকে বিভক্ত করার পলিসি গ্রহণ করে। মানে এই যেরকম বঙ্গভঙ্গ যে ব্যাপারটা, মানে ইন্ডিয়ান্সদের ডিভাইড ইন্ডিয়ান্স এই ব্যাপারটা। দেন হচ্ছে 1857 তারপর একটা মানে বলে দিচ্ছি, আফটার 1857 দে ফাউন্ড দ্য ইউজফুলনেস অফ দ্য এক্সিস্টেন্স অফ দ্য নেটিভ প্রিন্সলি স্টেটস। 1857 পরে তারা মানে তাদের ফিল হয় বা তারা মনে করে যে নেটিভ প্রিন্সলি স্টেটগুলোর যে অস্তিত্ব এটার গুরুত্ব ঠিক কতটা। তো এর মধ্যে কোনগুলো হচ্ছে তোমার ট্রু। কোশ্চেন ভালো করে পড়বে। আমি তোমাদের আজকে 15টা কোশ্চেন করাচ্ছি ঠিকই, বাট এর মানে এই না যে এখানে 15টা কোশ্চেনই হচ্ছে, অ্যাকচুয়ালি 30টা কোশ্চেন তো হয়েই যাচ্ছে। বিকজ এতগুলো এই যে বড় কোশ্চেনগুলো এরকম থাকে যে এতগুলো স্টেটমেন্ট থেকেও তোমরা অ্যান্সার জানতে পারছো, ইভেন যেগুলো তোমাদেরকে করতে দিচ্ছি সেগুলোর থেকেও একটা করে অ্যান্সার, তো 30টা কোশ্চেন হয়েই যাচ্ছে ধরে নাও। তো এখানে অ্যান্সার কি হবে, এটা 9 নাম্বার কোশ্চেন, তো এটার অ্যান্সার কি হয়ে যাবে, এর অ্যান্সার হবে তোমার এখানে কি কি বলেছে 1 3 4 5, 1 3 4 এই 2 3 4 5 নাকি 1 3 5 নাকি অনলি 1 and 2। তো এখানে অ্যান্সার কি হয়ে যাবে তোমাদের 1 নাম্বার, যেটা যেরকম বলছে যে ব্রিটিশরা ভারতকে 1857 আগে ভারতকে একটা নেশন হিসেবে ট্রিট করতো নিশ্চয়ই ট্রিট করতো 1857 আগে ব্রিটিশরা। তো তাহলে এখানে 1 নাম্বার কোথায় কোথায় কোন কোন পয়েন্টে রয়েছে সবকটা, এই বি তাহলে হবেই না, বাকি তিনটের মধ্যে এবার আমরা ডিসাইড করব। দেন আমাদের কি বলছে যে দ্য ব্রিটিশ জাস্টিফাইড দেয়ার কনকেস্ট অফ ইন্ডিয়া অন দ্য প্রিটেক্সট অফ বেনিফিটিং ইটস পিপল। ব্রিটিশরা যখন ভারত দখল করা বা বিজয় করার ব্যাপারটা ছিল তখন তারা কি অজুহাত দিয়েছিল যে তারা ভারতের মানে 1857 সময় যখন তারা ভারতের জনবাসীর সুবিধার্থেই এটা করছে, রাইট। তাহলে এখানে 2 নাম্বারেরটাও ট্রু হবে।
তাহলে 1 2 কোথায় কোথায় আছে আমরা দেখি। 1 মিনিট। 1 2 কোথায় কোথায় আছে? সি আর ডি। এবার সি আর ডি এর মধ্যে যুদ্ধ হবে। তো সি 3 নম্বরে কি বলছে যে আফটার 1857 অলসো দে কন্টিনিউ। 1857 পরে কি তারা ভারতকে নেশন হিসেবে ট্রিট করতো? নিশ্চয়ই না। তারা 1857 আগে এটা করতো। 1857 পরে তারা তো পুরো ফুল দখল, মানে ফুল ইয়ে করে নিয়েছে। তার আগে তারা হচ্ছে এখানে যখন বাণিজ্য করতে এসেছিল বা এখানকার সমস্ত ইয়ে ছিল, কিন্তু 1857 পর তো এটা ব্রিটিশের আন্ডারে পুরো চলে যায়, রাইট? তো সেই জন্য হচ্ছে 1857 পরে করতো না। তাহলে আমরা কি দেখছি? এইটা ফলস, এই দুটো ট্রু। তাহলে নেক্সট ওই পেজে চলে যাই। এখানে বলছে তোমার যে তারা ডিভাইডিং ইন্ডিয়ান্স পলিসি পারসিউ করে যে 1857 পরে। এটাও তো ট্রু না, বিকজ তারা তখন কিন্তু অ্যাকচুয়ালি এই ব্যাপারটা ইয়ে করেনি। তো সেই জন্য হচ্ছে এটা ফলস। দেন বলছে আফটার 1857 দে ফাউন্ড দ্য, মানে নেটিভ প্রিন্সলি স্টেটগুলোর যে অস্তিত্বের এই ইউজফুলনেস, তো এইটা তো ট্রু হবেই। তো এখানে আমরা কি কি দেখলাম? 1 2, দাঁড়াও 1 মিনিট দেখেই নিই। 1 2 আর এখানে হয়ে যাচ্ছে 5। তাহলে 1 2 5 কোথায় আছে? এটা হয়ে যাচ্ছে সি। সি হচ্ছে অ্যান্সার। কোশ্চেনটা পড়তে কতটা টাইম লাগলো দেখো। নেক্সট হচ্ছে কি 10 নাম্বার, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অর আর নট ট্রু? ব্রিটিশ স্কলার্স মেনটেন্ড দ্যাট ইন্ডিয়া ওয়াজ নেভার আ নেশন। আমি এবার না একবারেই তোমাদের স্টেটমেন্টগুলো মানে বলে একবারে ট্রু কি ট্রু না সেটা বলে যাচ্ছি, তাহলে টাইমটা কম লাগবে। তো ব্রিটিশ স্কলার্স মেনটেন্ড দ্যাট ইন্ডিয়া ওয়াজ নেভার আ নেশন। তো এটা কি ট্রু? মানে ব্রিটিশ পণ্ডিতরা এটা আর কি মেনশন করেছিল যে ইন্ডিয়া ওয়াজ নেভার আ নেশন, ইন্ডিয়া কখনোই একটা নেশন ছিল না। তো এটা কি ট্রু হবে? এটার অ্যান্সার কি হবে? মানে এটা কি কখনো ট্রু? এটা হয়ে যাচ্ছে তোমার একটা ট্রু অ্যান্সার, বিকজ ব্রিটিশ স্কলাররা সবসময় মেনশন করেছিল যে ইন্ডিয়া ওয়াজ নেভার আ নেশন, মানে এটা ব্রিটিশ স্কলাররা এখন এটাই মেনশন করে। দেন হচ্ছে 2 নম্বর বলছে যে ইন্ডিয়ান স্কলার্স আর গুড দ্যাট দো ইন্ডিয়া হ্যাড রিমেন্ড পলিটিক্যালি ডিভাইডেড, কালচারালি ইট হ্যাজ অলওয়েজ রিমেন্ড ইউনাইটেড। মানে ভারতের যারা পণ্ডিত তারা আর কি বিতর্ক করে যে যদিও ইন্ডিয়া রাজনৈতিকভাবে বিভক্ত ছিল, বাট সাংস্কৃতিকভাবে ইন্ডিয়া কখনোই বিভক্ত ছিল না, সব সময় অলওয়েজ এদের মধ্যে একটা ইউনিটি ছিল, একতা ছিল। সো এটা তো অবশ্যই ট্রু। তো ফার্স্ট দুটো তো ট্রু হয়েই গেল। নেক্সট বলছে কি ব্রিটিশার্স রিফিউজড টু অ্যাকসেপ্ট the Indian contention that the factors which contribute towards the formation of nationalism were already existing in India even prior to the coming of the British. মানে বলছে যে ব্রিটিশার যারা তারা রিফিউজ করেছিল এই মানে ভারতের সম্পর্কে এই বিতর্কটাকে অ্যাকসেপ্ট করতে যে ন্যাশনালিজম বা জাতীয়তাবাদ গঠন, মানে জাতীয়তাবাদ ফর্ম হওয়ার ক্ষেত্রে যে সমস্ত ফ্যাক্টরগুলো অবদান রয়েছে, তো সেগুলো তোমার অবদান এই মানে এই জাতীয়তাবাদ অ্যাকচুয়ালি অনেক আগে থেকেই ভারতের, মানে ভারতের ছিল, ব্রিটিশরা আসার আগে থেকেই এই ব্যাপারটাকে ব্রিটিশরা অ্যাকসেপ্ট করে না এই থিওরিটাকে। সো এটা কি ট্রু? এটা অবশ্যই ট্রু। স্বাভাবিকভাবে তারা সবসময় নিজেদের জিনিসটাই বেশি বেটার করবে। দেন হয়ে যাচ্ছে কি যে ইন্ডিয়ান rejected the British contention that nationalism in the modern sense developed in India fully only during the British rule. ভারতীয়রা কি রিজেক্ট করেছিল যে ব্রিটিশদের এই বিতর্কটাকে যে এই ন্যাশনালিজম যেটা মানে মডার্ন এরাতে
তো এটা হচ্ছে ভারতীয়দের মধ্যে আর কি ডেভেলপ হয় ব্রিটিশ রুলের সময়। এটা কি ট্রু? আমাকে সেটা বলো, এটা ট্রু হবে কি? না, এটা তো ট্রু হবে না, তার কারণ এই ব্যাপারটা ওটা রিজেক্ট করেনি, কজ এটা এটা তোমার সত্যি তো, মানে মডার্ন সেন্সে যখন ন্যাশনালিজম হয়, এটা তো ব্রিটিশ আমলেই ভারতের মধ্যে আগে থেকে একটা ছিল, বাট সেটা যদি সত্যিই ফুললি ওয়ার্কফুল হতো, দেন কি হতো, তোমরা মানে আমাদের ভারতীয়রা তাহলে কখনোই ব্রিটিশদেরকে এতটা সুযোগ দিত না। তো সেই জন্য আর কি বলছে, মডার্ন সেন্সে তো ছিল না অবশ্যই এদের মধ্যে। তো এখানে অ্যান্সার কি হয়ে যাবে, অপশান কি কি আছে, একমাত্র নট ট্রু হয়ে যাচ্ছে তোমার 4, অনলি 4, এই তো ডি এরটা হয়ে যাচ্ছে অনলি 4। নেক্সট কোশ্চেন কি বলছে, one of the main causes for the rise and growth of the Indian national movements was the grievances of several sections of the Indian society, except a few against the British. Which of the following sections were the exceptions? তো এখানে বলছে যে ওয়ান অফ দ্য মেন কজেস ফর দ্য রাইজ, মানে ইন্ডিয়ান ভারতের যে ন্যাশনাল মুভমেন্টগুলো সেইটা আর কি রাইজ হওয়া বা গ্রো করার পেছনে মেন কারণগুলো যা ছিল, তার মধ্যে একটা হচ্ছে যে এই যে গ্রিভেন্সেস অফ সেভারাল সেকশনস অফ ইন্ডিয়ান সোসাইটি, এটা তো মানে বুঝেছো। দেন বলছে যে এক্সেপ্ট আ ফিউ এগেনস্ট দ্য ব্রিটিশ। তো এর মধ্যে মানে এটা আমি আর মানে বললাম না, এটা ইজি মিনিং আছে, আশা করি বুঝেছো। উইচ অফ দ্য ফলোয়িং সেকশনস ওয়ার দ্য এক্সেপশনস, এর মধ্যে কোনটা মানে কোনগুলো হচ্ছে এক্সেপশন? তো এর এটা হয়ে যাবে কি, পিজেন্টস অ্যান্ড আর্টিসানস, এক নম্বরে বলছে নেটিভ রুলার্স অ্যান্ড ল্যান্ডলর্ডস, 2 মিডিল ক্লাসেস অ্যান্ড মডার্ন ইন্টেলিজেন্সিয়া, 3 ওয়ার্কার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালিস্ট, 4 মানি লেন্ডার্স অ্যান্ড ট্র্যাডিশনাল ইন্টেলেকচুয়ালস, 5। তো এর মধ্যে কোনগুলো হচ্ছে এক্সেপশন ছিল সেটা বলো। এর মধ্যে এক্সেপশন ছিল হচ্ছে 2 অ্যান্ড 5, নেটিভ রুলার্স অ্যান্ড ল্যান্ডলর্ডস, আর হয়ে যাচ্ছে মানি লেন্ডার্স অ্যান্ড ট্র্যাডিশনাল ইন্টেলেকচুয়ালস। এক্সেপশন ছিল শুধু এইগুলো, রাইট? এটা হয়ে যাচ্ছে তোমাদের 11 নম্বর কোশ্চেন। তো এর এক্সেপশনের অ্যান্সারটা হয়ে যাবে 2 অ্যান্ড 5, এখানে ডি। ওকে, এত দূর ক্লিয়ার? কারোর যদি কোনো ডাউট হয়, কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আমি কমেন্ট করলে সমস্ত কমেন্টের রিপ্লাই করি, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। 12 নাম্বার কি বলছে, দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড ইকোনমিক ইউনিফিকেশন অফ ইন্ডিয়া বাই দ্য ব্রিটিশ অলসো পেভড দ্য ওয়ে ফর দ্য রাইজ অফ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। এটার মানে কি বলছে, যে আমি ফার্স্ট একটা জিনিসের মানে তোমাদের বলে দিই, যে এই পেভড দ্য ওয়ে, এই কথাটার মানে কোনো কিছুর জন্য পথ প্রশস্ত করা, মানে কোনো কিছুর যাতে আর কি সহজেই সেটা ঘটে, মানে সেইটার জন্য তার রাস্তা ক্লিয়ার করে দিচ্ছ তুমি, পেভড দ্য ওয়ে। ওকে, তো এইটার মানে হয়ে যাচ্ছে কি, যে দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড ইকোনমিক unification of India by the British also paved the way for the rise of Indian national movement। মানে ভারতের যে জাতীয় আন্দোলনের উৎপত্তি বা রাইজ হয়, তো এইটার মানে এইটার রাস্তাকে প্রসারিত করে বা প্রশস্ত করে, সেটা হচ্ছে যে ভারতের অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড অর্থনৈতিক যে ইউনিফিকেশান বা একত্রীকরণ ভারতীয়দের, তো এইটা হচ্ছে তোমার ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের রাস্তা অনেকটা ইজি করে দেয় গঠনের। তো সেইটা হচ্ছে বলছে এর মধ্যে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ অর আর ইনকারেক্ট ইন দিস রিগার্ড, এর মধ্যে কোনটা কারেক্ট নয়। ওকে, তো ফার্স্ট বলছে দ্য ব্রিটিশ unified India administratively by introducing a uniform and modern system।
তো ব্রিটিশ ইউনিফাইড ইন্ডিয়া অ্যাডমিনিস্ট্রেটিভলি by introducing a uniform and modern system of government throughout the country. বলতে চাইছে যে ব্রিটিশরা ভারতকে অ্যাকচুয়ালি একত্রীভূত করে বা একত্রীকরণ করে, ইউনিফাইড করে যে অ্যাডমিনিস্ট্রেটিভলি। তো এটা কি করে করে যে বিভিন্ন মডার্ন সিস্টেম যে গভর্নমেন্টের নিয়ে আসে গোটা দেশ জুড়ে, তার ফলে ভারতকে সেই সিস্টেম দিয়ে ভারতকে এক জায়গায় বাঁধে, মানে এরকমই একটা মিনিং বলতে চাইছে। তো এটা কি ট্রু? আগে মানে একটা একটা করে পড়তে পড়তে যাই। তো এখানে বলছে ইজ অর আর ইনকারেক্ট, ট্রু না কোনটা? এটা তো ট্রু, ব্রিটিশরা বিভিন্ন সিস্টেম যে করে তার ফলে তো ভারতীয়রা মানে একত্রীভূত হয়, গোটা দেশের ব্যাপারটা আর কি একটা হয়, মানে কোনো প্রবলেম হলে গোটা দেশের হবে, কোনো প্রবলেম না হলে বা উপকার হলে সেটা গোটা দেশের হবে। আনফর্চুনেটলি কোনো উপকার কখনো হয়েছে বলে তো মনে হয় না। নেক্সট কোশ্চেন কি বলছে যে the destruction of local self-sufficient economy had increasingly atomized India's economic life. যে লোকাল সেলফ সাফিসিয়েন্ট যে ইকোনমিটা ছিল এটা যে ধ্বংস হয়ে যায় ব্রিটিশদের বিভিন্ন বাজে নীতির জন্য, তো এই ধ্বংস হয়ে যায়, এটা হচ্ছে ভারতীয়দের অর্থনৈতিক জীবনে একটা কি বলবো মানে একটা ভীষণ ইয়েভাবে কাজ করে যে তাদের তারা মানে কি বলবো মানে তারা নিজেরাই ঠিক আছে, মানে তারা পুরো সেলফ সাফিসিয়েন্ট ব্যাপার, মানে তাদের কোনো আলাদাভাবে কোনো কিছু দরকার ছিল না, অথচ তাদের সেই অর্থনীতিটাকে ধ্বংস হয়ে যায়। তো এটা হচ্ছে একটা ভারতীয়দের অর্থনৈতিক জীবনে একটা বিশাল ধাক্কা, রাইট? তো এটা কি ট্রু হবে? ট্রু হবে এটার অ্যান্সার? এখানে আমাদের কোশ্চেন কি বলেছিল, এক মিনিট সরি, এখানে কোশ্চেন কি বলেছিল? ইনকারেক্ট। তো এটা তো ট্রু হবে না, কজ ইন্ডিয়ান ইকোনমিক লাইফে যখন এই লোকাল সেলফ সাফিসিয়েন্ট ইকোনমি তার ডিস্ট্রাকশন করে, হ্যাড ইনক্রিজিংলি অ্যাটোমাইজড মানে এটা ঠিক এখানে খাটছে না ইন্ডিয়ার ইকোনমিক লাইফ, বলতে পারো যে এখান থেকে তারা পলিটিক্যালি অনেক বেশি হয়ে যায়, যে মানে তাদের সমস্ত কিছু হচ্ছে। যদিও যখন ফার্স্ট টাইম এই ব্যাপারটা হয় তখন কিন্তু এরকম হয়নি যে তখনই হচ্ছে সবাই আর কি খোঁজে গিয়ে এদেরকে করে, মানে একদম ফার্স্টে কিন্তু ব্যাপারটা আসেনি। ইনফ্যাক্ট লোকাল সেলফ সাফিসিয়েন্ট ইকোনমি মানে এই ব্যাপারটাই ঠিক এক্স্যাক্ট কারেক্ট হবে না, এটা অনেকেই ভুল করবে, এটার অ্যান্সার কারেক্ট করে দিয়ে আসবে বাট নট। দেন বলছে দ্য ইন্ট্রোডাকশন অফ মডার্ন ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ হ্যাড ইন্টারলিঙ্কড দ্য ইকোনমি ফেট অফ পিপল লিভিং ইন ডিফারেন্ট পার্টস অফ ইন্ডিয়া। যে মডার্ন ব্যবসা বাণিজ্য বা শিল্প এইগুলোর যে ইন্ট্রোডাকশন করা, এটা ভারতের মানে ভারতীয়দের অর্থনৈতিক ভাগ্য ইন্টারলিঙ্ক করে, যে মানে ভারতের বিভিন্ন প্রান্তে যে সমস্ত জনসাধারণ রয়েছে তাদের মধ্যে তাদের অর্থনৈতিক ভাগ্য হচ্ছে ইন্টারলিঙ্ক করে। এটা তো ট্রু, কজ এটাই তো যে ওদের বিভিন্ন যে ট্রেড তারপর বিভিন্ন ইন্ডাস্ট্রিজ যখন করে, এর ফলে কি আমরা ভারতীয় যারা তারা হচ্ছে সেখানে কাজ করতে যাবে, তারপর হচ্ছে তারা কাজ করতে যাবে বা ওদের ট্রেডের জন্য যে কাঁচা মাল, স্পেশালি কাঁচা মাল সেগুলো তারা কাদের থেকে নেবে? ভারতীয়দের থেকে নেবে। তো যে সমস্ত ভারতীয়রা সেই সমস্ত করে তারা তাদের থেকে নেবে, তো অবভিয়াসলি তাদের ভারতীয়দের ইকোনমিক ফেট ওরা করে, সো এটা তো অবশ্যই ট্রু হবে। নেক্সট কি বলছে? দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য মডার্ন মিনস অফ এক মিনিট সরি introduction of the modern means of transport and communications had promoted mutual contact among the people. এটা তো আর বলার কিছুই নেই, এটা অবভিয়াসলি ট্রু হবে, বিকজ এই যে মডার্ন ভাবে যে এইরকম রেল তারপর ডাক ব্যবস্থা, তো এইগুলো যখন মানে মডার্ন ট্রান্সপোর্ট সিস্টেম বা এই যে ডাক ব্যবস্থার মাধ্যমে কমিউনিকেশন, এই ব্যাপারগুলো যখন তারা ইন্ট্রোডিউস করে ভারতীয়দের সামনে, তার ফলে কি হয়, দেশ আমাদের ইন্ডিয়া অনেক বড়, তখন তো আরও বেশি বড় ছিল, তো ইন্ডিয়ার এত মানে এক প্রান্ত থেকে আরেক প্রান্তের লোকের মধ্যে কোনো যোগাযোগ ছিল না তার আগে, বাট এইগুলো করার ফলে কি তাদের মধ্যে একটা মিউচুয়াল কন্ট্যাক্ট
স্টার্ট হয়, তারা ওখান থেকে যেতে পারে অন্য জায়গায়, অ্যান্ড কম সময়েও যেতে পারে, এবং হচ্ছে সেই সাথে সাথে তাদের মধ্যে একটা কানেকশান ক্রিয়েট হয়, ইউনিটি ক্রিয়েট হয়। সো এটা তো অবভিয়াসলি ট্রু হবে। তাহলে এর মধ্যে কোনটা ট্রু ছিল না? 2 নাম্বারটা ট্রু ছিল না, রাইট? যেটা ওই লোকাল সেলফ সাফিসিয়েন্ট ব্যাপারটা নিয়েছিল। এটা কত নাম্বার কোশ্চেন তোমাদের? 1 মিনিট, 12 নাম্বার কোশ্চেন। এটার অ্যান্সার হয়ে যাবে অনলি 2। তো 12 নাম্বার কোশ্চেন হয়ে গেল অনলি 2। ওকে, নেক্সট হয়ে যাচ্ছে, বলছে 13 নাম্বার, দ্য ইন্ডিয়ান প্রেস played an important role in spreading the message of patriotism and modern ideas among the people. ভারতের যে প্রেস, তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এটা ছড়িয়ে দেওয়ার পেছনে, যে যা প্যাট্রিয়টিজম মানে তো জানো, প্যাট্রিয়টিজমের মেসেজ অ্যান্ড মডার্ন আইডিয়াস জনসাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়ার পেছনে একটা ভীষণ গুরুত্বপূর্ণ, যে বিভিন্ন সংবাদপত্র এগুলোর মাধ্যমে তো মানুষ আরও বেশি সচেতন হয়, তাই তো? তো সেই জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইন্ডিয়ান প্রেস। তো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অর আর নট ট্রু অ্যাবাউট ইটস অ্যাক্টিভিটিস? তো এর মধ্যে কোনটা হচ্ছে ট্রু হবে না? ইজ নট বলেছে তো, ইজ নট ট্রু, হ্যাঁ। তো এর মধ্যে কোনটা হবে না? ক্রিটিসাইজিং অফিসিয়াল পলিসিস, মানে যে সরকারি নীতিগুলো ছিল সেই সরকারি নীতিগুলো নিয়ে মানে একটা ক্রিটিসাইজ করা। 2 নাম্বার বলছে, আচ্ছা এটা আগে আমি ফার্স্টে বলেই দিই যে এটা ট্রু কি ট্রু না। এটা ট্রু অবভিয়াসলি। এই যে নিউজ পেপারগুলো কী থাকতো, বিভিন্ন যে সরকারি নীতিগুলো আসছে, সরকার যে নীতি গ্রহণ করছে ভারতীয়দের জন্য, তো সেটা ঠিক ভারতের জন্য নাকি ভুল, ভারতের ক্ষতি হবে নাই হবে, এইটা নিয়ে একটা ক্রিটিসাইজিং ব্যাপার, ক্রিটিসাইজ করা হতো নিউজ পেপারে। সো এটা তো ট্রু হয়ে গেল। দেন বলছে কি, আর্জিং দ্য পিপল টু ইউনিট অ্যান্ড ওয়ার্ক ফর ন্যাশনাল ওয়েলফেয়ার। এটা জনসাধারণকে একত্রিত হতে বা এক হতে এবং জাতীয় কল্যাণের জন্য কাজ করতে উদ্বুদ্ধ করতে। অবভিয়াসলি যখন অফিসিয়াল পলিসিগুলোর বাজে দিক তাদের সামনে আসবে, তারা নিশ্চয়ই এক হয়ে তখন কাজ করার জন্য একটা করবে, নাহলে নিউজ পেপারগুলো বের করে লাভটাই কী হতো? তো এটা হয়ে গেল একটা ট্রু ব্যাপার। দেন বলছে যে পুটিং ফরওয়ার্ড দ্য ভিউ অফ ইন্ডিয়ান্স অ্যাজ ওয়েল অ্যাজ দোজ অফ দ্য ব্রিটিশ গভর্নমেন্ট। বলতে চাইছে যে ভারতীয়দের যে চিন্তা ভাবনা বা তাদের যে মত বা ভিউ, এইটা হচ্ছে ব্রিটিশ গভর্নমেন্টের সামনে করা বা জনসাধারণের সামনে করা। তো এই ব্যাপারগুলোকে, এটা তো ট্রু না, এটা তো এইভাবে ওরা করতো না, তার প্রসেস ছিল আলাদা। সো এইটা হয়ে যাচ্ছে নট ট্রু। দেন বলছে পপুলারাইজিং মডার্ন আইডিয়াস অফ সেলফ গভর্নমেন্ট, ডেমোক্রেসি অ্যান্ড দ্য লাইক। মানে সেলফ গভর্নমেন্ট, ডেমোক্রেসি, এইগুলোর মডার্ন যে ধ্যান ধারণা বা চিন্তা ভাবনা, এইটাকে আর কি জনসাধারণের মধ্যে পপুলার করা, মানে জনসাধারণ এই ব্যাপারগুলো যাতে জানতে পারে, এইটা তো অবশ্যই ট্রু। নেক্সট বলছে এনেবলিং ন্যাশনালিস্ট ওয়ার্কার্স টু এক্সচেঞ্জ ভিউজ উইথ ওয়ান অ্যানাদার। বলছে ন্যাশনালিস্ট যারা ওয়ার্কার ছিল তারা যাতে তাদের চিন্তাভাবনাগুলো অন্যদের সাথেও শেয়ার করতে পারে। শেয়ার করবে কি করে? সবার কাছে গিয়ে তো শেয়ার করা পসিবল না, এত বড় একটা কান্ট্রি। সো তারা অবভিয়াসলি পেপারের মাধ্যমে এগুলো করবে। তখন তো আমাদের মতো টিভি ছিল না যে তারা টিভিতে বলবে সেটা সবাই শুনতে পাচ্ছে, সেটাতে ব্যাপার ছিল না। তো সেই জন্য হচ্ছে নিউজ পেপারের মাধ্যমে সেটা হতো। তো এটাও হয়ে গেল ট্রু। তাহলে এটার মধ্যে ফলস কোনটা, মানে অ্যান্সার অনলি 3 হবে। তো অনলি 3, 1 মিনিট দেখে নিই এখানে আছে কি, অনলি 3 অপশানে 1 নাম্বারে আছে। তো এখানে 1 নাম্বার মানে এ হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট বলছে কি যে 14 নাম্বার, আর 3টে কোশ্চেন আছে, মানে তোমাদের 15টা বলেছি, 15টাই অ্যাকচুয়ালি 1 নাম্বারটা পেছনে গেছে সবার, ওই জন্য ওইটা 14 আর 15। তো এখানে বলছে কি যে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট দ্য ইন্ডিয়ান প্রেস ইজ অর আর নট ট্রু। নট ট্রু কথাগুলো সবসময় খেয়াল করবে কোশ্চেন, নট ট্রু নাকি ট্রু কোনটা জিজ্ঞেস করছে। দ্য বেঙ্গল গেজেট
A weekly paper was started by James Augustus Hickey, an Englishman in 1780. এটা কি ট্রু? এটার অ্যান্সার কি হয়ে যাবে? ট্রু না এটা? এটা একটা উইকলি পেপার ছিল বেঙ্গল গেজেট, আর কে করেছিল? জেমস অগাস্টাস হিকি। আর কত সালে? 1780। এখান থেকে 3টে কোশ্চেনের অ্যান্সার জেনে গেলে। সো এখানে এটা হয়ে যাচ্ছে ট্রু। 3টে কোশ্চেনের অ্যান্সার জেনে গেলে একটা স্টেটমেন্ট থেকে। সো একটা লাইক তো অবশ্যই পাও না আমার। যারা ভিডিওটা দেখছো লাইক করো, আর যারা চ্যানেলে নতুন আসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো এখানে 1 নাম্বারটা তো ট্রু হয়ে গেল। দেন বলছে কি, Hickey, a pioneer in the history of journalism in India, had very cordial relations with Warren Hastings and the then Governor General. এই যে হিকি ছিলেন, ইনি হচ্ছে ওয়ারেন হেস্টিংসের সাথে খুব একটা কর্ডিয়াল রিলেশন, যেটাকে আন্তরিক সম্পর্ক ছিল। আর ওয়ারেন হেস্টিংস তখন গভর্নর জেনারেল ছিলেন। তো এইটা ট্রু হবে কি না? এটা তো ট্রু না, বাট ট্রু না কেন সেটা তোমরা আমাকে কমেন্ট করো। দেখি তোমরা ক্লাস ফলো করছো কি ঠিক করে, নাকি আমি বলছি শুধু শুনেই যাচ্ছ। সো ট্রু না কেন সেটা কমেন্ট সেকশানে কমেন্ট করো তো। নেক্সট হচ্ছে কি বলছে যে দ্য ক্যালকাটা জার্নাল ওয়াজ স্টার্টেড বাই J.S. বাকিংহাম ইন 1818। এটা কি হবে? ট্রু কি ট্রু না? এটা তো ট্রু হবে। এটা একটা মানে কি বলে, তোমরা এই কোশ্চেনটা জানো না ম্যাক্সিমাম, তো এটা একটা জেনে গেলে। দেন 4 নাম্বার বলছে দ্য বেঙ্গলি অ্যান্ড দ্য অমৃত বাজার পত্রিকা ওয়ার দ্য ফার্স্ট ভার্নাকুলার পেপার্স ইন ইন্ডিয়া। বেঙ্গলি অ্যান্ড দ্য অমৃত বাজার পত্রিকা ইন্ডিয়ার প্রথম ভার্নাকুলার পেপার ছিল। তো এইটা কি ট্রু হবে? না, এটা তো ট্রু হবে না। প্রথম কি ছিল সেটা কমেন্ট সেকশানে কমেন্ট করো। তাহলে অপশানে কি অ্যান্সার হয়ে যাবে? 2 আর 4। 2 আর 4 কোথায় আছে? কোশ্চেন নাম্বার অপশান নাম্বার বি, 14 বি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন চলে এসো। হু আর নোন অ্যাজ দ্য লিবারেটার্স অফ দ্য ইন্ডিয়ান প্রেস। ইন্ডিয়ান প্রেসের লিবারেটার কাদেরকে বলা হতো এর মধ্যে? এখানে তো অপশানগুলো তোমরাই দেখে নাও, এটা মানে বোঝানোর কিছু নেই, আমি আর বলছি না। এর অ্যান্সার কি হয়ে যাবে? স্যার চার্লসকে বলা হতো না লিবারেটার অফ ইন্ডিয়ান প্রেস? আরেকজন কাকে বলা হতো এর মধ্যে? সেটা হয়ে যাবে লর্ড মেকলে। বেশিরভাগ মেকলের নামটাই জানো, বাট স্যার চার্লসকেও কিন্তু বলা হতো। তো এর অ্যান্সার হয়ে যাবে 1 আর 4। 1 আর 4 কোথায় আছে? অপশান নাম্বার সি এর অ্যান্সার। নেক্সট লাস্ট কোশ্চেন আজকে। অ্যাকচুয়ালি এটাই প্রথমে থাকার কথা, বাট কী করে জানি না ব্যাকে চলে এসেছে। এটা হয়ে যাচ্ছে হু ফাউন্ডেড দ্য অমৃতবাজার পত্রিকা। অমৃতবাজার পত্রিকা কে করেছিল? এই কোশ্চেনের অ্যান্সার আমি তো কোনো অ্যাঙ্গেলেই বলবো না। এই কোশ্চেনের অ্যান্সার তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আশা করি ভুল করবে না, আর যদি ভুল করো সে জানবে তোমার হিস্ট্রিতে কিছু প্রিপারেশান নেই, খুব ভালো করে পড়বে। সো এই কোশ্চেনের অ্যান্সার কমেন্ট সেকশানে কমেন্ট করো। সো ফ্রেন্ড, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, সো আজকে এই পর্যন্তই থাক। থ্যাংকস ফর ওয়াচিং। আর যারা লাইক করো নি অবশ্যই লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।